সেই ভিডিওগুলো কি এখন আপনার ফেসবুকে আছে? স্যার আছে। মোবাইলের ফেসবুক প্রোফাইলটা ওপেন করেন, ভিডিওগুলো এক এক করে ডিলিট করেন। ওই ছবিটা কার? ওই ছবিটা আপনার স্ত্রীর। ডিলিট করেন। আমি একজন স্টুডেন্ট। আমি অল্প বয়স থেকে চাকরিতে ঢুকি, তো খুব সুন্দরভাবে চলে। 30 সালের পরে আমার বড় ভাই হচ্ছে ওই 30 সালেই রোজারিতে বিয়ে করে। তো বড় ভাই ভাবি তাদের সাথে আমি গেলাম, বেড়াইতে গেছি 1.5 দিন। আপনার বড় ভাই শ্বশুর বাড়ি? জি। তো ওই দিন ফার্স্ট অফ অল ওর সাথে জীবনে ফার্স্ট আমার দেখা হয়। তো দেখতে শুনতে মাশাআল্লাহ খুব সুন্দরই ছিল। তো ওর সাথে আমার সম্পর্ক হবে এটা কখনো ভাবি নাই। তো এক পর্যায়ে আমার ভাবির সাথে আর কি কথাবার্তা বইলা যে কোনোভাবে ওই ইমপ্রেস হয় 2 দিনের মধ্যে। এরপর আমার সাথে এক পর্যায়ে কথা হয়। এরপরে স্যার সুন্দরভাবে প্রেম রানিং হলো। টুকটাক এভাবে প্রেমের পর্বটা 3 মাস 3.5 মাসের মতো কন্টিনিউ হয়। কন্টিনিউ হওয়ার পর স্যার এক পর্যায়ে বিয়ের চাপ দিতে থাকে বাড়ি থেকে। তো এক পর্যায়ে সকল কিছু চিন্তা করে স্যার বললাম যে ফ্যামিলিতে জানাই। ওও বললো যে ফ্যামিলিতে জানা। তো ঠিক আছে, আমি প্রথমত আমার মা বাড়ি দিয়ে বললাম যে এরকম বিষয়, তো তারা যদি অনুমতি দেয় আমার বাবা মা যাবে। তারা বললো যে না, এখন আমরা বিয়ে দেবো না। তো বিয়ের প্রস্তাব কিন্তু অন্য জায়গা থেকে আসতেছে, অনেকেই দেখতেছে। তো কোনো পর্যায়ে না পেরে ওকে একদিন ঘুরতে যাই আমি। ওরে আমি অনেকক্ষণ বুঝাই, বোঝানোর পর এক পর্যায়ে রাজি হয়, আমার সাথে চলে আসবে। মানে বিয়ে করতে রাজি? জি। আমাদের বাসায় চলে গেলাম, বড় ভাইরে ফোন দিলাম। তো আমার বাবা, বড় ভাই, আরো বড় ভাইয়ের বন্ধু বান্ধব কয়েকজনে ছিল। তো আমার ফ্যামিলি থেকে আগে থেকে সবাই পছন্দ করতো। তো সবাই মাইনে নিল। ওই দিন রাত্রে আমরা কি করলাম, বিয়ে করলাম। পরের দিন আমরা ঢাকায় চলে যাই, নানি বাড়ি চলে যাই। তো যাওয়ার পরে পরের দিন সকালবেলা কি এরকম ওর বাসায় জানাজানি হয়। এরপরে কি এলাকার ময়মুরব্বী যারা ছিল, মেম্বার টেম্বর, তো তাদেরকে বলতেছে যে যদি বিচার দরবারে বসেন, ছেলে মেয়ে এক জায়গায় করেন, তাহলে আমরা কোনো পদক্ষেপ নিব না, একটা সমাধানে আসবো। তো এক পর্যায়ে কি করলো, আমাদেরকে ঢাকা থেকে আবার নিল বিয়ে 2 দিন পরে। তো আপনার পরিবার থেকে আপনাকে ডেকে পাঠালো? জি। বিচার দরবার বসলো, প্রায় 200-250 মানুষের মতো হয়ে গেছে। আপনাদের এই ঘটনা নিয়ে এলাকায় মিটিং বসেছে 200-250 লোকজন মিলে? 200-250 মানুষ আমার বাড়ির উঠানে বসছে। তো শুধু আমার ওয়াইফকে জিজ্ঞাসা করছে সবার মধ্যে যে মা, এখানে তোমার এলাকার তোমার পরিবারের সবাই আছে, তুমি বলো যে তুমি কিভাবে আসলা আর এই ছেলে তোমাকে কিভাবে আনলো। একেবারে সত্য ঘটনা বলবা, তুমি নিজেও ফাঁসবে না, কারো ফাঁসাবে না। তো ওই বললো যে তার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, বাড়িতে জানাই, তো আমার বাড়িতে কোনোভাবে দিবে না, যার কারণে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছে, আমি ইচ্ছা করে চলে আসছি। সেটা সে স্বীকার করলো? নিজ মুখে স্বীকার করছে। এর পর্যায়ে সবাই মিলমিশ করে বসায়। তো বসানোর পরে বিরিয়ানি টিনে সবাইকে খাওয়া দেয় যতটুকু সম্ভব ছিল আমাদের। তো এক পর্যায়ে তার আত্মীয় স্বজন সবাই ওরে ডাকে বাড়িতে নেওয়ার জন্য যে চল অনুষ্ঠান করে দিব। তো ও বলতেছে যে আমি যাব না, আমি এখানে আসছি, আমি 10-15 দিন পর বেড়াইতে যাব, যার কারণে নিতে পারেনি। এরপর মোটামুটি সবকিছু স্বাভাবিক চলতেছে। এর মধ্যে তো ছোটখাটো মানে এরকম কিছু ঘটনা আছে যেগুলা খুব মধুময়, মানে দুজনের সমাবেশী ছিলাম। এরপরে খুব একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। মানে স্যার মানে ও নিজের মুখে স্বীকার করতো যে দুনিয়াতে আছি, মনেই হচ্ছে না, মানে কিরকম একটা স্বপ্নের মতো রাজ্যের মধ্যে বা দেশের মধ্যে এরকম আছি। খুব সুন্দরভাবে চলতেছিলাম। তো এরপর হচ্ছে এইভাবে চলতেছিল 1 মাস 16 দিন। 1 মাস 16 দিন পরে হচ্ছে তখন আমার ওয়াইফ বললো কি যে আমার বাবা মা মামলা টামলা এরকম কিছু করতে পারে। তো আমি বলছি তুমি মামলা করলে কি চলে যাবা, তুমি বিপক্ষে কথা বলবা, ছেড়ে দেবা? তো সে বলতেছে না, আমি কি ছেড়ে যাওয়ার জন্য আসছি, আমি আসছি তো আসছি। আমি বলতে আমার বাবা মামলা একটা না, যদি 10টা হোক আমার কোনো আপত্তি নেই, তোমার জন্য যদি 10 বছর কেন 14 বছর আমার জেল কাটতো আমি খাটবো, তুমি যদি আমার পক্ষে থাকো। আমি আপনার পক্ষে আসছি। আমি মামলা যে কয়টা হোক, তুমি যদি বলো যে ইচ্ছা করে আসছো, স্বেচ্ছা বিয়ে করছো, কিছু হবে না। আচ্ছা ঠিক আছে। তো এই অনেক কথার পরে এর পরের দিনই স্যার আমাকে অ্যারেস্ট করে, আমি যেখানে চাকরিতে থাকি ওইখানে সে পুলিশ নিয়ে। তো এই পর্যায়ে ওই অবস্থায় আমি কি করলাম, কল দিলাম আমার বাসায়, আমার ওয়াইফের কাছে কথা বললাম যে তুমি কোনো ভয় পেও না, যা হয় এটা হবে, সমস্যা নেই, তুমি আব্বু আমার কাছে থাকো। তো ঠিক আছে, এভাবে রইলো। আমাকে ওইখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে আমার বাজারে রাখলো, আমার ওয়াইফকে বাসা থেকে আনতে গেল। এবার থানায় গেলাম আমরা দুজন একসাথে। আর আমার ওয়াইফ আমার সাথে এভাবে বসে হাত ধইরা বলতেছে যে আব্বা তুমি যত টাকায় খরচ করো না কেন, কোনো লাভ হবে না, আমি যাবো না। এরপরে স্যার করে থেকে আর কি ওর বয়স একটু কম হওয়ার কারণে ওর বাবার কাছে দিয়ে দিল, আমাকে জেলের ভিতরে দিয়ে দিল। তো ও কি করলো, ওর ফ্যামিলির সবাই ওরা বুঝাইছে, উকিলরা সবাই বুঝাইছে বিপক্ষে কথা বলার জন্য, একটাও বিপক্ষে কথা বলে নাই। আমি যেটা বলছি সেভাবে ও কথা বলছে। পুরোটা 22 ধারা জবানবন্দির পক্ষে দিয়ে স্যার 22 ধারা জবানবন্দির জন্য স্যার আমাকে জামিন দিয়ে দেয় 7 দিনের মাথায়। কিন্তু এই যে 7 দিন স্যার জেলে ছিলাম, মানে ওর জন্য একদিন আমার যেই চোখের পানি ঝরছে, পুরো পৃথিবী যদি আমার ধ্বংস হয়ে যায়, আমার মনে হয় না স্যার এই পানিটা আমার ঝরবে। আসলে স্যারের কথা যখন আমার মনে পড়তো, মানে আমার চোখে কেমন অজোরভাবে স্যার পানি পড়তো, আমি রাখতে পারতাম না কথা মনে পড়লে। গেঞ্জি ভিজা, মানে লুঙ্গি মধ্যে ভিজা চোখের পানিতে, আপনি বিশ্বাস করবেন না। এইভাবে স্যার 7 দিন গেল জেলের মধ্যে। জি। আমি বের হইলাম। বের হওয়ার পরে স্যার ভাবছি 1 সপ্তাহ, 5 দিন, 4 দিন অবশ্যই আমার ফোন দেবে, যেহেতু আমার নাম্বার আমার মুখস্থ। স্যার বিশ্বাস করেন, বের হওয়ার পরে 5 মাস 5.5 মাস, মানে একটা কুকুরও মনে হয় খাবারের জন্য এইভাবে দৌড়া না, মানে ওর এক নজর আমি দেখার জন্য যেভাবে দৌড়েছি। তো সবাই আমাকে বলতেছে কি মেয়ে বদলে গেছে, ও তোর ভুলে গেছে।
আমি বলি যে মানুষ এরকম সম্পর্কের মধ্যে জড়ানোর পরে সে মরে যেতে পারবে, কিন্তু বদলাইতে পারবে না বা কেউ কাউকে সাইডে থাকতে পারবে না। এরপরে স্যার ওর নানি বাড়ি, ওদের এলাকা, মানে বহুতবার গ্যাঞ্জাম, ওর বাপে বহুত বকাঝকা, যে বাড়িতে যাই এলাকার মানুষজন জড়ো করে ফেলে, মানে কোনোভাবেই না, শুধু একটা মিথ্যা চাঁদ দিত, আমি নাকি তারা তাবিজ করে নিচ্ছি। যার কারণে আমার ফেসবুক আইডিতে আমি একটা ভিডিও পাবলিকলি করছি, যেটা হচ্ছে আমাদের বিয়ে পড়ানোর আগ মুহূর্তে একটা ভিডিও করছিল যে তুমি কি স্বেচ্ছায় আসছো নাকি জোর করে তোমার আছে, তো বলতেছে আমি স্বেচ্ছায় আইছি। এই ভিডিওটা আবার ফেসবুকে আপনি ছেড়েছেন? হ্যাঁ স্যার, সেই কারণে স্যার সবাই আমাকে অপবাদ দিতেছে আমি নাকি জোর করে আনছি। কিন্তু এখানে তো একটা ব্যাপার, এটাও সত্য যে তার বয়সের একটা ব্যাপার ছিল, উনি নাবালিকা ছিলেন, উনি মনে হয় 18 বছর তখনও পুজে নাই। স্যার মোটামুটি এখানে ওর 18 হয়তো একটু এসকম বেশকম ছিল, বেশি কোনো ডিফারেন্স না। এবং কি আইনের চোখে তো 18 হতে হবে। জি। আর আপনি যেভাবে বিয়ে করেছেন, বয়সটা সেখানে মুখ্য বিবেচ্য বিষয়। আমি জেল থেকে 7 দিন পর বের হওয়ার পরে এর সাথে যোগাযোগ নেই আমার প্রায় 1.5 বছরের মতো। এক নজর দেখতে পারছি ফার্স্ট যেদিন ওর আমি দেখি এত পাগলামি করার পরে 5 মাস 29 দিন পর, মানে একটা অদৃশ্য একটা মানে কেমন যেন একটা কল্পনা জগতে চলে গেছিলাম। আমার মানুষ, আমার প্রেমিকাও না, আমার ওয়াইফ, বউ, সেও আমার কণ্ঠ শুনে এক নজর আমার দিকে তাকানো পরে স্যার সে মাথা নিজ দিকে দিয়ে ঘরে ঢুকে গেল। মানে তখন আমার মনে হলো কি যে আসমান ভেঙে মনে আমার মাথায় পড়লো, এটা কিভাবে সম্ভব? যার জন্য এত পাগলামি, যার জন্য নিজের জীবনটা শেষ করে দিতেছি, এত কিছু নিজের ধ্বংসই করে ফেলছে একেবারে, যার জন্য। আর ওই মানুষটা আমার দিকে এইভাবে চলে গেল, যার জন্য এত পাগলামি, এত কিছু, এত ভালোবাসা, আমি স্যার কোনোভাবে মানতে পারলাম না। এরপরে কিছুক্ষণ পর আমি একটু স্তব্ধ হইলাম, এরপর মাইনে নিলাম যে বদলাইছে, ও বদলাই গেছে, এলা ইচ্ছা করে হোক আর ফ্যামিলির কথা হোক। এরপরে 3-4 মাস প্রায় ওর সাথে আমার দেখা হয়, যেমন 20-25 দূর, এটা হচ্ছে ওর বাড়ি, আর এখানে হচ্ছে আমি ঢেলনায় বসে আছি আমার ভাবিদের ঘরে। পরে আমি দেখি স্যার কতটা কষ্ট, মানে এতটা পাগলের মধ্যে ভালোবাসার পরে ওই মানুষটা আমি দেখি আমার মানুষ, আমি কথা বলতে পারি না। এরপরে ওই আমার দেখে কথা বলতে পারে না, একটা কথা আমি বললে শুনে, ওই কথা বললে আমার কানে আসে, কিন্তু কারোর সাথে কেউ ডাক দিয়ে কথা বলতে পারি না। কিছু হইলি স্যার ওই এলাকার মধ্যে সবাই জড়ো করে ফেলে। এভাবে প্রায় আমি নিজের টাকা স্যার প্রায় 11-12 মাসে একেবারে কম হইলেও 9 থেকে 10 লাখ টাকা খরচ করে ফেলি। কি করলেন এই টাকা? যখন যার কাছে শুনছি যে ওই মানুষ কিছু করতে পারবে, কালো জাদু না হারাম না হালাল, এটা আমি কিছু ভাবি নাই। এভাবে আর কি 8-9 লাখ টাকা খরচ করলাম। যেমন কেউ বলছে যে 24 ঘন্টা বেতে এনে দিবে, বা এটা করবে ওইটা কালো জাদু করে এনে দিবে, কালো জাদু করে এনে দিবে। আসলে এটা সত্য না, সেটাও আমি জানি, কিন্তু তবুও স্যার আমার আবেগটা কাজ করছে যে আমি যে কোনো মূল্য হোক আমার ভালোবাসা আমি চাই। এরপর হচ্ছে স্যার এলাকার যারা সিনিয়র থাকে, নেতা পেতা, এরা, এরপরে অনেক মুরব্বী, এদের কাছে টাকা দিয়েছেন? জি স্যার। এরাও আমাকে বলতেছে যে তো শ্বশুর সাথে কথা বলতেছি, এই মুহূর্তের ভিতরে আইনা দিতেছি, বলতেছি মানে দাপে দাপে কয়ে তো 80,000 1 লাখ টাকা নিচ্ছে হইব না, তো একে একে দেখা যায় কেউ 60,000 নিচ্ছে, কেউ 30,000 নিচ্ছে। আমি তখন তার প্রতি মগ্ন হয়ে গেছি। কেন মগ্ন হয়েছে স্যার? পিছনে যে প্রথম 6টা মাস গেল, ওকে হারানোর পরে স্যার আমি প্রায় একাকিত্ব হয়ে গেছিলাম। এক ঘরে 7 দিন 8 দিন বের হইতাম না। কিন্তু স্যার আমি হচ্ছে মোটামুটি, এই যে মানুষ বলে না যে বাঁচার জন্য 2টা খেয়ে থাকে, তো বাঁচার জন্য আর কি 2টা খেয়ে মানুষের সাথে 2 টাকা ইনকাম করার জন্য মিলেমিশে মোটামুটি চলতেছি। আমি যে জীবনযাপন করতেছি স্যার, এটা তো আসলে আমার জীবন না। আমাকে যেভাবে দেখতেছেন, আমি তো পুরোটা মানুষ বিপরীত। আমাকে এখন একটা মানে বকাটে ছেলের মতো দেখা যায়। আমি তো আসলে বকাটে ছিলাম না, সুন্দর ফুলের মতো জীবন ছিল। আজকে আমার অপরাধ একটাই স্যার, একজনকে ভালোবাসছি, তাকে নিয়ে বাকি জীবন থাকতে চাইছি। তাকে আমি স্যার ওয়াদা করছিলাম, আজকে আমার লাইফ এখানে যে কারণে তাকে আমি ওয়াদা করছিলাম। মানুষ আপনার কাছে কোনোভাবে মনে হচ্ছে না যে এটা এক ধরনের পাগলামি? স্যার পাগলামি মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে স্যার এটা প্রকৃত ভালোবাসা। শুধু একজন না, আমাকে নিয়ে বহুত মানুষ কাউন্সিলিং করছে, অনেকে আমাকে বুঝাইছে বাদ দিয়াতে তোর চেহারা ছবি খারাপ না, ক্যারেক্টার খারাপ না, বা কেরিয়ার খারাপ না, তুই চাইলে আরো ভালো মেয়ে পাবি, এমন ওই রকম অনেকে বুঝেছে। আসলে স্যার আমি হচ্ছে একটা জিনিসে ভাবছি, মানুষের লাইফে বিয়ে একবারই হয়, আর মানুষ ভালো যাকে বাসে একজনকে। কিন্তু এত মানুষের কথা কি একসাথে ভুল হতে পারে? স্যার অনেকে বুঝাইছে, কিন্তু তারা বুঝতে পারতো যদি আমার 2টা চোখ আমি তাদেরকে দিতে পারতাম, বা আমার কলিজাটা যদি আমি তাদেরকে দিতে পারতাম, তাহলে তারাও বুঝতে পারতো যে আসলে তার প্রতি কতটা মায়া। আপনি বলছিলেন যে আপনার জীবনটা ফুলের মতো ছিল, আপনি এই ফুলের মতো জীবনটা নষ্ট করে ফেলবেন? এখানে আপনার অন্যায়টা কি সেটা আপনি বোঝেননি মনে হয় এখনো।
আপনার তো অবশ্যই অন্যায় আছে। ইসলামে এটাও বলা আছে যে আপনি যাকে বিয়ে করছেন তার ফ্যামিলি পরিবারের সম্মতির দরকার আছে না বলা? জি অবশ্যই, কিন্তু তো সেই সম্মতি নেন নাই। স্যার আমি তো চাইছিলাম এইভাবে, ওইও চাইছে আমিও চাইছি, হ্যাঁ দেয় নাই এজন্য নেন নাই। এবং আপনার স্ত্রীর বয়স বাংলাদেশের আইন অনুযায়ী 18 হয়েছিল না। জি, তো আপনার অনেকখানি ভুল ছিল। জি অনেকটা ভুল ছিল। তো আপনি কেন এখনো পাগলামিগুলো জারি রেখেছেন? আপনি কেন ওই পাগলামিগুলো এখনো করে যাচ্ছেন? কেন আপনি নিজেকে এখান থেকে শুধরাচ্ছেন না? ভালো কথা, আপনি সেই মেয়েকে ভালোবাসেন, তো সেই ভালোবাসাটা ভিতরে রেখে আপনার জীবনটাকে সঠিক পথে পরিচালিত করেন। আপনি এক ধরনের অপেক্ষাই করছেন, আপনার আশা যে সে কোনো না কোনো দিন ফিরবে। তো সেই আশা যদি আপনি করে থাকেন, তো আপনি নিজেকে কেন তৈরি করছেন না? আপনি কেন নিজেকে সামনের দিকে নিচ্ছেন না? ভবিষ্যতে তো আর সে এসে ফকিরের সাথে বসবাস করবে তা তো না। আপনার একটা তো অবস্থান থাকতে হবে। তো আপনি আপনার সমাজের সাথে, সময়ের সাথে আপনাকে তাল মিলাতে হবে। সেই কাজটা কেন করছেন না আপনি? একজন পুরুষ হিসাবে আপনার তো এটা উচিত। আপনি সাইকোপ্যাথের মতো পাগলামি করে বেড়াবেন, এই লাখ লাখ টাকা ঋণ করবেন, লাখ লাখ টাকা খরচ করবেন কালাজাদুর পিছনে। কে আপনাকে বুদ্ধি দিবে? 50,000 টাকা দাও, ওই মেয়েকে আমি জাদুমন্ত্র দিয়ে এনে দিব, আপনি তার পিছনে টাকা ঢালবেন। আপনি বললেন 10-11 মাসে 11 লাখ টাকা খরচ করেছেন। আসলে স্যার এখন আমি চেষ্টা করতেছি নিজে কামব্যাক করতে সুন্দরভাবে। আসলে কি চেষ্টা করছেন? জি স্যার। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার ফেসবুকে বেশ কিছু ভিডিও তাকে নিয়ে ছেড়েছেন, সেই ভিডিওগুলোকে এখন আপনার ফেসবুকে আছে? স্যার আছে। আজকে আপনি আমাদের সামনে, সবাইয়ের সামনে ওয়াদা করবেন যে আজকের পর থেকে তার বাড়ির চারপাশে ঘুরঘুর করবেন না, তাকে বিরক্ত করার চেষ্টা করবেন না, এবং সবার আগে আপনার মোবাইলের ফেসবুক প্রোফাইলটা ওপেন করেন। জি স্যার। হ্যাঁ, ভিডিওগুলো এক এক করে ডিলিট করেন। হ্যাঁ, কয়টা ভিডিও আছে টোটাল? স্যার ভিডিও আছে 2টা, কিন্তু পিক আছে অনেকগুলো। সবগুলো ডিলিট করেন। জি। কিন্তু স্যার এগুলো হচ্ছে আমি মানে পোস্ট করছি এই কারণে যে সবাই আমাকে মিথ্যা অপবাদ দিতেছে, তাকে নাকি জোর করে আনছি, তাকে নাকি আর কি আমি কালো জাদু করে আনছি। ওই ছবিটা আপনার স্ত্রীর, ডিলিট করেন। তাকে নিয়ে এখন কোনো রকম ভিডিও প্রকাশ করা বা তার ভিডিওগুলো, আপনার সাথে যে ভিডিওগুলো আছে এগুলো প্রকাশ করা, এগুলো থেকে আপনি সম্পূর্ণ বিরত থাকবেন। এবং যে ভিডিওগুলো আছে সব ডিলিট করলেন তো? জি স্যার। যাকে ভালোবাসছেন, এতদিন যার সাথে সম্পর্ক ছিল, তাকে বিয়ে করেছিলেন, আপনি স্বামী স্ত্রী হিসাবে ছিলেন, তাকে সমাজের কাছে বেইজ্জত করা, এটাতে আপনার তো খুব একটা লাভ আপনার হচ্ছিল না। আপনি ক্ষোভের বশবর্তী হয়ে কাজগুলো করছিলেন, এতে তো আপনার স্ত্রী বা প্রাক্তন স্ত্রী অসম্মানিত হচ্ছিল, এটা তো বুঝেন। যে এটা একজন সুপুরুষ হিসাবে এটা তো আপনার উচিত হয় নাই। যে আমি যারা আমাকে চেনেন বা যাদের সাথে আমি পরিচিত আছে বা যারা আমার ফেসবুকে মানে পোস্টগুলো দেখছেন, অনেকে খারাপভাবে নিছেন, তো সবার কাছে আমি ক্ষমা চাইতেছি। তো অবশ্যই এটা আমার ভুল হয়েছে, সবার কাছে আমি ক্ষমা চাইতেছি। সবাই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। ফেসবুকের ছবি দিয়ে আপনি তাকে পাবেন না, বা ফেসবুকের ছবি দিয়ে মানুষের কাছে জানিয়ে আপনার কোনো লাভ হবে না। একজন পুরুষের সেটাই সত্যিকার অর্থেই ভালোবাসা, সেটা হচ্ছে যতদিন আপনার কাছে ছিল তখনও আপনি যেমন সম্মান করেছেন তাকে, যখন আপনাকে ছেড়ে চলে গেছে, সে যখন তার বেটার চিন্তা করছে বা অন্য চিন্তা করছে, সেই সিদ্ধান্তটাকে আপনাকে সম্মান করতে হবে। আমার ভিডিও ক্লিপ যা ছিল, ছবি সকল কিছু আমি ডিলিট করে দিছি। এই প্রতি যারা আমার প্রতি আর কি খুব ছিলেন, রাখছিলেন, আমাকে বকাঝকা করছেন বা খারাপ দৃষ্টিতে দেখছেন, সবাই আমাকে মাফ করবেন। এটা হয়তো আমি রাগে ক্ষোভে জেদে যেভাবে করছি করে ফেলছি, সবাই এই বিষয়টা আমাকে মাফ করবেন। আর আমি আমার শ্বশুরবাড়ির লোকজন যারা আছেন তাদেরকে আমি হাত জোর করে বলতেছি যে আপনাদের তো ইচ্ছা ছিল আমাকে জেল খাটানোর, আমাকে জেল খাটাইছেন, আমার সুন্দর কেরিয়ার ছিল নষ্ট করে দিয়েছেন, তো আপনাদের ইচ্ছা কিন্তু পূরণ হয়েছে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা যদি আপনাদের মেয়েকে আমার কাছে দেন তো আমি গ্রহণ করব। যদি আপনারা ডিভোর্স চান আমি ডিভোর্স দিব, কিন্তু দয়া করে আপনারা আমার ফ্যামিলির সাথে সুন্দরভাবে স্বাভাবিক জীবনযাপন করার জন্য একটা সুযোগ দেন। আমি আপনাদের কাছে মাপ চাইতেছি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করেন। আপনারা যেটা বলবেন আমি সেটাই মানব। আর আজকের পর থেকে স্যার কথা দিতেছি, আমি ওর বাড়ির আশেপাশে কখনো যাব না। ডিস্টার্ব এইটা ওইটা কোনো হামতাম কিংবা দেখা যায় এলোমেলো ফেসবুকে পোস্টমোস, এগুলো স্যার কিছুই করব না। ইনশাল্লাহ পিছনে যা হয়েছে ওইগুলো আর কখনো সামনে করব না। আল্লাহ তাআলা চাইলে নতুন করে জীবনটা গুছাই নেব।